প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইউনিটের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে, ঠিক আছে, সেরা 15টি 4 নম্বর প্রশ্নের উত্তর দেবো। তোমাদের এগুলো কিন্তু টেস্ট এবং ফাইনালেও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। সুতরাং অতি অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালো করে যাবে, তাহলে এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা পিডিএফ গুলো নিতে চাইছো না, অতি অবশ্যই তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসে এগুলো লিখে নেবে। আর যারা চাইছো দাদা আমার পিডিএফ চাই, তো আমি বলছি শুধুমাত্র ইতিহাস নয়, বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবন বিজ্ঞান এই 4টে সাবজেক্টের ফার্স্ট ইউনিটের টোটাল পিডিএফ কমপ্লিট করেছি। এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস, 4, 8, মানে যত লং শর্ট হয় সবটুকুই, ঠিক আছে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যদি তোমরা এগুলো নিতে চাও, অতি অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বারবার ব্লিঙ্ক হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। এই 4টে সাবজেক্ট যদি তোমরা একসাথে নাও, তাহলে তোমাদেরকে পে করতে হবে কত? 239। এগুলো হচ্ছে পেইড পিডিএফ। আর তুমি যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো একটা সাবজেক্ট নাও, তাহলে তোমাকে 59 পে করতে হবে। তো আশা করি সকলকে বোঝাতে পারলাম। যদি পিডিএফ গুলো লাগে, অতি অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো এবারে আমরা দেখে নিই যে কি কি প্রশ্ন এখানে আছে, ঠিক আছে। তো এখানে দেখে নাও একটু। তো বন্ধুরা, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো, ঠিক আছে। তো এখান থেকে যে প্রশ্ন উত্তর আছে তোমরা পাবে, সেগুলো দেখে নাও। ভূমিকা লিখবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় ছিলেন পথিকৃৎ। তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বা ভারত পথিক প্রভৃতি আখ্যায় ভূষিত করা হয়েছে। তার পরবর্তী দেখো হেডিং দেবে, বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা বলে। এর আন্ডারে কি লিখবে দেখে নাও। এর আন্ডারে প্রথম পয়েন্ট লিখবে, হিন্দু কলেজ প্রতিষ্ঠা। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার সময় রাজা রামমোহন রায় সদার্থক ভূমিকা নেন। অবশ্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার এ মত মানেন না। তারপরে দেখো বেদান্ত কলেজ প্রতিষ্ঠা। এখানে তোমরা কি লিখবে, এখানে দেখো পাশ্চাত্য শিক্ষা, সমাজবিজ্ঞান, পদার্থবিদ্যা প্রভৃতি বিষয় শিক্ষাদানের জন্য রামমোহন 1826 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট গয়েরটা লিখবে, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি 1815 খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল, 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনস প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। পরবর্তী পার্ট দেখে নাও। এর পরবর্তী ঘ নম্বর প্রশ্নে লিখবে যে হচ্ছে, পাঠ্যপুস্তক স্কুল বুক সোসাইটি পাঠ্যপুস্তক রচনা, সস্তায় পুস্তক বিতরণের জন্য ডেভিড হেয়ারের উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে রামমোহন রায়ের সক্রিয় সদস্য হন। তার পরবর্তী দেখো, সরকারের সহযোগিতার জন্য আবেদন। 1823 খ্রিস্টাব্দে রামমোহন লর্ড আমহার্স্টকে এক চিঠিতে শিক্ষা খাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রদত্ত 1,00,000 টাকা পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্যবহার করার জন্য আবেদন জানান। পরবর্তী এই কোশ্চেনের মূল্যায়নে লিখবে, রাজা রামমোহন রায়ের আন্তরিক প্রচেষ্টায় ভারতে পাশ্চাত্য শিক্ষার পথ প্রশস্ত হয়, তাই ঐতিহাসিক স্পিয়ার তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেন। এর পরবর্তী আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। এখানে 2 নম্বর প্রশ্ন দেখো, সতীদাহ প্রথা নিবারণ আইন প্রণয়নে রাজা রামমোহন রায়ের অবদান কি ছিল, অথবা রাজা রামমোহন রায় কিভাবে লড়াই করেছিলেন সতীদাহ প্রথার বিরুদ্ধে তা ব্যাখ্যা করো, অথবা সতীদাহ প্রথা কেন নিষিদ্ধ হয়। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমায় পরীক্ষা দিতে পারে। তো এখানে দেখো ভূমিকা কি লিখবে, 19 শতকে বাংলায় নবজাগরণের যুগে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন এক উল্লেখযোগ্য অধ্যায়। রাজা রামমোহন রায় ছিলেন এই আন্দোলনের পথিকৃৎ। তার পরবর্তী দেখো হেডিং দেবে, সতীদাহ প্রথা নিবারণ আইন প্রণয়নে রাজা রামমোহন রায়ের অবদান। তো প্রথম পয়েন্ট লিখবে এখানে সতীদাহ প্রথা। তার আন্ডারে কি লিখবে মধ্যযুগ থেকে শুরু করে ইংরেজ কোম্পানির শাসন পর্যন্ত ভারতীয় হিন্দু সমাজ সতীদাহ প্রথা নামক এক নারকীয় ও বর্বর প্রথার শিকার ছিল। এই প্রথা দ্বারা মৃত স্বামীর চিতায় সদ্য বিধবা স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হতো, ঠিক আছে। তার পরবর্তী ক্ষয়েরটাতে কি লিখবে, রামমোহন মত প্রকাশ করেন যে সতীদাহের অধিকাংশ ঘটনাই স্বেচ্ছা প্রণোদিত ছিল না, তা ছিল বলপূর্বক নারী হত্যা। সমসাময়িক কালের বিভিন্ন তথ্য ও সরকারি নথিপত্র থেকেও এই বক্তব্য সমর্থিত হয়। তার পরবর্তী 9 নম্বর পয়েন্টে লিখবে, স্বতঃস্ফূর্ত রদ। রামমোহন রায় আইনের পরিবর্তে মানুষের মধ্যে শিক্ষা ও চেতনার প্রসারের মাধ্যমে এই প্রথা রদ করতে চেয়েছিলেন, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে মানুষ একদিন এই প্রথার
অবসান ঘটাবে বলে তিনি বিশ্বাস করতেন। তারপরে দেখে নাও, পরবর্তী পয়েন্ট লিখবে চেতনা সৃষ্টি। রামমোহন রায় সতীদাহ বিরোধী চেতনা সৃষ্টির উদ্দেশ্যে বাংলা ও ইংরেজি ভাষায় গ্রন্থ রচনা করে সতীদাহ প্রথাকে অশাস্ত্রীয় প্রমাণ করতে সচেষ্ট হন। এছাড়া সংবাদপত্রে বিভিন্ন রচনার মাধ্যমে জনগণের চেতনা সঞ্চার করেন। প্রচার সভার পাশাপাশি শ্মশানে ঘুরে স্বামীর চিতায় সতী হতে ইচ্ছুক বিধবাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। পরবর্তী পাঠ দেখো, সরকারি আইন। শেষ পর্যন্ত রামমোহন রায়ের আহ্বানে সাড়া দিয়ে লর্ড উইলিয়াম বেন্টিং 1819 খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি দ্বারা ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এই আইনে বলা হয় যে সতীদাহ অনুষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গকে কঠোর শাস্তি দেওয়া হবে। এর পরবর্তী মূল্যায়ন। এইভাবে রাজা রামমোহন রায়ের উদ্যোগে ও ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং এর প্রচেষ্টায় এদেশ থেকে আনুষ্ঠানিকভাবে সতীদাহ প্রথার অবসান ঘটে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, 19 শতকে বাংলার নবজাগরণের গুরুত্ব, তাৎপর্য, ফলাফল আলোচনা করো। ভূমিকা দিয়ে কি লিখবে? 19 শতকের বাংলা তথা ভারতের ইতিহাসে নবজাগরণের ফল ছিল সুদূর প্রসারী। ওই সময়ে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী চিন্তা জগতে যে আলোড়ন তোলেন তার প্রভাব সমাজ, ধর্ম, শিক্ষা, সাহিত্য, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে পড়ে। এতে নবভারত জন্ম লাভ করে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী পার্ট দেখো। এবারে হেডিং করবে বাংলায় নবজাগরণের গুরুত্ব, তাৎপর্য, ফলাফল। কয়েকটা সামাজিক প্রভাব। নবজাগরণের মধ্য দিয়ে বাংলায় কিছু সামাজিক কুসংস্কার যেমন বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার অবসান হয়। অন্যদিকে স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ ইত্যাদির প্রসার ঘটে। কয়েকটা দেখো, ধর্মীয় সংস্কার। নবজাগরণের ফলে ধর্মীয় ক্ষেত্রে কুসংস্কার দূর হয়। আড়ম্বরপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে জনমত গঠিত হয়। ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, থিওসফিক্যাল সোসাইটি প্রভৃতি সমাজ ও ধর্ম সংস্কারমূলক সংগঠন গড়ে ওঠে। তারপর দেখো গয়েরটা, সাহিত্য সংস্কৃতিতে প্রভাব। নবজাগরণ বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে সমৃদ্ধ করে তোলে। 19 শতকে সৃষ্টি হয় অজস্র কাব্যগ্রন্থ, নাটক ও উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ছিলেন এর ধারক ও বাহক। পরবর্তী পাঠ দেখে নাও। এরপরে ঘ নম্বর পয়েন্ট লিখবে জাতীয় চেতনার প্রভাব। বাংলার নবজাগরণের মধ্য দিয়ে যে ভারতীয় জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে তা বলাই বাহুল্য। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, স্বদেশী আন্দোলন ও ব্রিটিশ বিরোধী নানান আন্দোলন ছিল এই নবজাগরণের ফসল। পরবর্তী দেখো, যুক্তিবাদের প্রসার ও সমাজ সংস্কার। নবজাগরণ মানুষকে যুক্তিবাদী করে তোলে। অতঃপর মানুষ যুক্তির আলোকে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ শুরু করলে বহু সামাজিক কুসংস্কার দূরীভূত, সতীদাহ, বাল্যবিবাহ রদ, বিধবা বিবাহের প্রচলন হয়। এর পরবর্তী দেখো পাঠে মূল্যায়ন লিখবে পঞ্চদশ শতকে ইতালির নবজাগরণের সঙ্গে 19বিংশ শতকের বাংলার নবজাগরণের যথেষ্ট পার্থক্য থাকলেও এর ফলে বাংলা তথা ভারতের সমাজ, ধর্ম, শিক্ষা, সাহিত্য, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে। আশা করি বুঝতে পারলে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখে নাও। ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটা কিন্তু অনেক স্কুলে দেয়। ভূমিকাতে কি লিখবে? 1857 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান করলে ব্রাহ্ম আন্দোলনে নববলে বলীয়ান হয়ে ওঠে। তার ঐকান্তিক ভক্তিভাব, পাণ্ডিত্য, বাগ্মিতা, ব্যক্তিত্ব ইত্যাদি শিক্ষিত তরুণ সম্প্রদায়কে উদ্বুদ্ধ করে। তার প্রচেষ্টায় ব্রাহ্ম আন্দোলন বাংলার গণ্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরবর্তী পাঠ দেখে নাও। ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা। ধর্ম সংস্কার। কেশবচন্দ্র সেন বেদকে অভ্রান্ত বলে মনে করতেন না। তিনি জাতিভেদ প্রথা, পৈতাধারণ, পৌত্তলিকতা প্রভৃতির ঘোর বিরোধী ছিলেন। পূজা অর্চনার সময় সংস্কৃত মন্ত্রের বদলে তিনি বাংলা মন্ত্র উচ্চারণের পক্ষপাতী ছিলেন। কয়েকটা দেখো, শিক্ষা সংস্কার। স্ত্রী শিক্ষা প্রসারে কেশবচন্দ্র সেনের ভূমিকা কম ছিল না। তার উদ্যোগে অনেকগুলি নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এছাড়া শিক্ষা চর্চার জন্য তিনি অনেকগুলি পত্র পত্রিকা যেমন ইন্ডিয়ান মিরর প্রকাশ করেন। এর পরবর্তী গ নম্বর পয়েন্ট দেখো।
ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা। দেবেন্দ্রনাথ কেশবচন্দ্র সেনের গুণমুগ্ধ অনুরাগী হলেও অচিরেই অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, উপবীত ধারণ, সংস্কৃতের স্থলে বাংলায় মন্ত্র উচ্চারণ ইত্যাদিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তীব্র বিরোধ বাধে। 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র ব্রহ্ম সমাজ থেকে বহিষ্কৃত হন এবং ওই বছরই প্রতিষ্ঠা করেন ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ। পরবর্তী পাঠ দেখে নাও। পরের পয়েন্ট লিখবে সমাজ সংস্কার। নারী স্বাধীনতার প্রশ্নে তিনি সর্বদাই সরব ছিলেন। তার সংস্কার আন্দোলনের জোরেই সরকার 1872 খ্রিস্টাব্দে তিনি আইন পাশ করেন। ফলে বাল্যবিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ হয়, পক্ষান্তরে অসবর্ণ বিবাহ স্বীকৃত হয়। পরবর্তী 9 নম্বর পয়েন্ট দেখো, নববিধান সমাজ গঠন। নারী স্বাধীনতা প্রশ্নে তার সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের বিরোধ বাধে। ফলে 1866 খ্রিস্টাব্দে তিনি গড়ে তোলেন ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ। কিন্তু তিনি তার নাবালিকা কন্যার বিবাহ দিলে 1878 খ্রিস্টাব্দে আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখ নেতা সাধারণ ব্রহ্ম সমাজ গড়ে তোলেন। অন্যদিকে 1880 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন নববিধান ব্রহ্ম সমাজ। এর পরবর্তী এই কোশ্চেনের মূল্যায়নে লিখবে, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রহ্ম আন্দোলনের জোয়ার আসে, সমাজে বহু কুসংস্কার দূর হয়, শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার কেশবচন্দ্রের নেতৃত্বাধীন আন্দোলনকে প্রথম সর্বভারতীয় আন্দোলন বলে অভিহিত করেন। এর পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতবর্ষে শিক্ষা বিস্তার প্রসঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব সম্পর্কে যা জানো লেখো, অথবা টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। উত্তরে কি লিখবে? ভূমিকা বলে লিখবে, 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ব্রিটিশ সরকার ভারতবর্ষের শিক্ষা খাতে বছরে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করে, কিন্তু সেই টাকা কোন খাতে ব্যয় হবে তার স্পষ্ট ইঙ্গিত ছিল না। তাই এই বিষয়কে কেন্দ্র করে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। পরবর্তী কি করবে? হেডিং করবে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব বলে। কয়েকটা লিখবে জিসিপিআই গঠন। এই অবস্থায় ভারতে কোম্পানির শিক্ষানীতি নির্ধারণের জন্য এবং শিক্ষা খাতে মজুরিকৃত 1 লক্ষ টাকা কিভাবে ব্যয় করা হবে তার জন্য কোম্পানি 1823 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। তারপরে খ নম্বর পয়েন্ট লিখবে প্রাচ্যবাদীদের মত। জিসিপিআই এর সম্পাদক উইলসন সহ স্যার প্রিন্সেপ কোলব্রুক প্রভৃতি পণ্ডিত চেয়েছিলেন কোম্পানির শিক্ষানীতির লক্ষ্য হোক ভারতীয় ভাষা, সাহিত্য ও দর্শন। এরপর দেখো গয়েরটা পাশ্চাত্যবাদীদের যুক্তি। অন্যদিকে পাশ্চাত্যবাদীরা চাইছিলেন এদেশের শিক্ষার মাধ্যম হোক ইংরেজি ভাষা ও শিক্ষার বিষয় হোক। পরবর্তী পাঠ দেখে নাও। পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান। এই মতে সমর্থক ছিলেন আলেকজান্ডার ডাফ, টমাস ব্যাবিংটন মেকলে, রাজা রামমোহন রায় প্রভৃতি প্রমুখ পণ্ডিত। ঘয়েরটা দেখো রামমোহনের প্রস্তাব। 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় বড়লাট লর্ড আমহার্স্টকে চিঠি লিখে পাশ্চাত্য শিক্ষার পক্ষে রায় দেন। এমনকি এলফিনস্টন তার বিখ্যাত প্রস্তাবে ওই একই মত পোষণ করেন। তারপর দেখো সমাধান, এই পয়েন্টটা। তৎকালীন ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক উক্ত সমস্যা সমাধানের জন্য জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলের উপর দায়িত্ব দেন। অবশেষে 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি মেকলে তার রিপোর্ট পেশ করেন। এই রিপোর্টে তিনি পাশ্চাত্য শিক্ষার পক্ষে জোর সওয়াল করেন। এর পরবর্তী দেখো মূল্যায়ন। ভারতে পাশ্চাত্য শিক্ষা পদ্ধতি চালু হওয়ার ফলে ইউরোপের উদার নীতিবাদ, নবজাগরণ, ফরাসি বিপ্লব ও সেখানকার মনীষীদের রচনা পড়ে শিক্ষিত ভারতীয়রা জাতীয় চেতনায় সমৃদ্ধ হয়ে ওঠে। 6 নম্বরে দেখো টিকা লেখো উডের ডেসপ্যাচ। ঠিক আছে, 1854 খ্রিস্টাব্দ। ভূমিকাতে কি লিখবে? 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই তৎকালীন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা প্রকাশ করেন। এটি উডের ডেসপ্যাচ নামে পরিচিত। তারপর দেখো কমিটির সুপারিশ বলে কি লিখবে? উডের প্রতিবেদনে যে সমস্ত প্রস্তাব রাখা হয় তা ছিল ক, প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, ভারতের শিক্ষা প্রসারের জন্য অধিক সংখ্যক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত অধিক বিদ্যালয় স্থাপন, ইংরেজি শিক্ষার জন্য আরো বেশি সংখ্যক বিদ্যালয় গড়ে তোলা। গয়েরটা দেখো শিক্ষা দপ্তর স্থাপন, বিদ্যালয়গুলি পরিচালনা করার জন্য পৃথক শিক্ষা দপ্তর গড়ে তোলা। ঘয়েরটা
সরকারি অনুদান, বিদ্যালয়গুলির উন্নতির জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা। পরবর্তী পাঠ দেখে নাও। সমন্বয় সাধনের ব্যবস্থা, সরকারি বিদ্যালয় ও কলেজগুলির মধ্যে সমন্বয় সাধন করা। ছয়েরটা ইংরেজি ভাষার গুরুত্ব আরোপ, উচ্চ বিদ্যালয়গুলিতে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার উপর জোর দেওয়া। পরবর্তী পয়েন্ট দেখো, পরিকাঠামোর উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণের জন্য পরিকাঠামো গড়ে তোলা। তারপর একটা স্ত্রী শিক্ষার বিস্তার, স্ত্রী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা। তারপর একটা উচ্চশিক্ষার বিস্তার, উচ্চশিক্ষার প্রসারের জন্য কলকাতা, মাদ্রাজ ও মুম্বাইতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এরপরে দেখো ফলাফল লিখবে, উডের সুপারিশ অনুসারে 1855 খ্রিস্টাব্দে সরকারি শিক্ষা দপ্তর খোলা হয় ও 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সিতে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তাছাড়া বহু বিদ্যালয়ে সরকারি অনুদান, মেধাবৃত্তি দান শুরু হয়। এরপর দেখো মূল্যায়ন, উডের ডেসপ্যাচ প্রসঙ্গে ঐতিহাসিক বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে উডের ডেসপ্যাচকে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলে মন্তব্য করেন। এরপরে দেখো 7টা মেগলের প্রতিবেদন, এর ভূমিকাতে কি লিখবে? গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে ভারতের শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে। এক্ষেত্রে তার আইন সচিব এবং জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস এর সভাপতি টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেগলের ভূমিকা বিশেষ প্রশংসনীয়। তার শিক্ষা সম্বন্ধীয় প্রস্তাবটি মেগলে মিনিটস বা মেগলে প্রস্তাব নামে পরিচিত। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে এই প্রস্তাবের গুরুত্ব অপরিসীম। পরবর্তী পাঠ দেখো, মেগলে প্রস্তাব, ভারতবাসীর শিক্ষার উন্নতিকল্পে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়কে কেন্দ্র করে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে তীব্র মতবিরোধকালে 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি তিনি তার প্রস্তাবটি পেশ করেন। এতে তিনি পাশ্চাত্য শিক্ষার সপক্ষে অভিমত পেশ করেন। এতে বলা হয়, 1. প্রাচ্য শিক্ষা অবৈজ্ঞানিক ও পাশ্চাত্য তুলনায় নিকৃষ্ট মানের। ঠিক আছে, পরবর্তী পাঠ দেখে নাও। 2. প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত ও অপবিত্র। 3. তিনি বলেন, ইউরোপের একটি ভালো গ্রন্থাগারের একটি তাকে যতগুলি বই আছে তা ভারত ও আরবের সম্মিলিত সাহিত্যের সমান। তিনি বলেন, পাশ্চাত্য শিক্ষা উচ্চবিত্তদের মধ্যে ছড়িয়ে দিলে তাদের মধ্যে নিচুতলার মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এটি ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি নামে পরিচিত। 5টা দেখো, এতে সংস্কৃত কলেজ বন্ধের ও হিন্দু কলেজের উন্নতির সুপারিশ করা হয়। সরকারি অর্থ পাশ্চাত্য ভাষা ও জ্ঞান বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় এর সুপারিশ করা হয় ইত্যাদি। এরপরে দেখো গুরুত্ব লিখবে, গভর্নর জেনারেল বেন্টিং কর্তৃক মেকলের সুপারিশ গৃহীত হলে ভারতে পাশ্চাত্য শিক্ষার দিগন্ত উন্মোচিত হয়। 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ, 1847 খ্রিস্টাব্দে বুর্কি ইঞ্জিনিয়ারিং কলেজ, মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল বোম্বেতে এলফিনস্টোন ইনস্টিটিউশনস প্রভৃতি গড়ে ওঠে। অবশ্য এতে মাতৃভাষায় শিক্ষাদান অবহেলিত হয়। পরবর্তী মূল্যায়নে লিখবে, মেকলে ভারত বিদ্বেষী মনোভাব অজ্ঞানপ্রসূত হলেও সমকালীন ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান ভারতের চেয়ে উন্নত ছিল। প্রকৃতপক্ষে মেকলে মিনিটস ভারতের পাশ্চাত্য শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করে। ঠিক আছে, এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, বাংলার সমাজ জীবনে লালন ফকিরের অবদান কি? তো অথবা বলে লিখবে, লালন ফকির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা টিকা লেখো লালন ফকির। তো ভূমিকাতে কি লিখবে, বহুমুখী প্রতিভার অধিকারী লালন ফকির ছিলেন 19 শতকে বাংলার একজন আধ্যাত্মিক সাধক, দার্শনিক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও বাউল গান রচয়িতা। পরিচয় কি? 1774 খ্রিস্টাব্দে নদিয়া জেলার কুষ্টিয়ার ভাঁড়া গ্রামের এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে। অন্য মত অনুযায়ী যশোর জেলার ঝিনাইদহ মহকুমা হরিশপুর গ্রামের এক মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সিরাজ শাহী নামক বাউল গুরুর কাছে তিনি দীক্ষা গ্রহণ করেন। পরবর্তী পাঠ দেখে নাও। খ হচ্ছে বাউল সাধনা। বাউল সাধনার জন্য তিনি ছেউড়িয়া নামক স্থানে একটা আখড়া তৈরি করেন। সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ লালনের শিষ্যত্ব গ্রহণ করেন। কাঙাল হরিনাথ ছিলেন তার অন্যতম শিষ্য। পরবর্তী দেখো লালনের গান। লালন ফকির অসংখ্য বাউল গান রচনা করেন। গানগুলি ছত্রে ছত্রে আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, প্রেমতত্ত্ব, সৃষ্টিতত্ত্বের প্রভাব পরিস্ফুট। বাড়ির কাছে আরশিনগর গানটি তার অমর সৃষ্টি। তিনি গানের মধ্য দিয়ে জাতিভেদ ও ধর্মভেদ প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, গানটি তারই চরম উদাহরণ।
তারপরে লিখবে ঘ নম্বর পয়েন্ট প্রভাব। আজ লালন ফকির নেই, কিন্তু তার গান ও কর্মময় জীবন আজও বাঙালিকে অনুপ্রাণিত করে। তার শ্রেষ্ঠ গানের কথাগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। জাতিভেদ প্রথার বিরুদ্ধে তার নিরলস লড়াই আমাদের বিস্মিত করে। লালনের মানব প্রেমের মন্ত্র ও কুসংস্কার বিরোধী কার্যকলাপ মানুষের হৃদয়কে এখনো নাড়া দেয়। তারপরে দেখো মূল্যায়নে কি করবে, তার গান ও দর্শন রবীন্দ্রনাথ, কাজী নজরুলের মতো বহু বিখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী, এমনকি অতি সাধারণ মানুষকেও প্রভাবিত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, লালনের গান হিন্দু মুসলমানকে এক করেছে। নয়টা দেখো, টিকা লেখো। ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। তাহলে এবার আমরা কি করব, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি এটা করবো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভূমিকা কি লিখবে, ইংরেজরা এদেশে শিক্ষা বিস্তারে সচেষ্ট হলে তারা বার্ষিক 1 লক্ষ টাকা অনুদান ঘোষণা করে। আর এই অনুদান কোন খাতে কিভাবে ব্যয় করা হবে তা নিয়ে প্রাচ্য পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব শুরু হয়। এরপর দেখো সনদ দ্বন্দ্ব, দ্বন্দ্ব হবে না, দ্বন্দ্ব হবে। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ হবে বলে ঘোষণা করা হয়। আর এই টাকা প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষাক্ষেত্রে বরাদ্দ হবে তা নিয়ে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনে তুমুল দ্বন্দ্ব শুরু হয়, যা প্রাচ্য পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব নামে পরিচিত। এতে পাশ্চাত্যবাদীরা জয়লাভ করে ও ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়। তারপর দেখো ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, ভারতে কাদের শিক্ষা দেওয়া হবে এ নিয়ে আলোচনা শুরু হয়। লর্ড বেন্টিং এর মতে উচ্চবর্গের অভিজাত পরিবারগ্রস্ত মানুষদের শিক্ষা দিলে তবে তা ধীরে ধীরে চুঁয়ে নিম্নবর্গের মানুষদের মধ্যে চলে যাবে ও তারাও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হবে। এর মাধ্যমে খুব অল্প খরচে সমগ্র দেশে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হবে। লর্ড বেন্টিং এর এই ধারণাই হলো ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। এরপর দেখো ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরির গুরুত্ব, কম খরচ। এই নীতির মাধ্যমে উচ্চ ও নিম্ন উভয় সম্প্রদায়ের মানুষই খুব কম খরচে শিক্ষিত হতে পারে। শিক্ষার প্রসার, এই নীতিতে শিক্ষা দিলে শিক্ষার ব্যাপক প্রসার হবে বলে ব্রিটিশরা মনে করত। পরবর্তীতে দেখো মূল্যায়ন লিখবে, ব্রিটিশরা এই নীতি গ্রহণ করলেও পরে তা পরিত্যক্ত হয়, কারণ পাশ্চাত্য শিক্ষার গর্বে উচ্চশিক্ষিত মানুষরা অশিক্ষিত মানুষদের রাস্তার ধারে পড়ে থাকা বস্তুর মতো মনে করতে শুরু করে। তার পরবর্তী দেখো এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভূমিকাতে লিখবে, ভারতে পাশ্চাত্য চিকিৎসা বিদ্যা বা আধুনিক চিকিৎসা বিদ্যার অগ্রগতিতে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর রাজত্বকালে 1835 খ্রিস্টাব্দে এই কলেজটির প্রতিষ্ঠা হলে এক নবযুগের সূচনা হয়। তারপর তোমরা হেডিং দিয়ে লিখবে, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। ক নম্বরে লিখবে, পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার সফল প্রয়োগ। কলিকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তাররা এদেশের বিভিন্ন হাসপাতালে চাকরি করার সুযোগ লাভ করে, ফলে তারা এদেশের সাধারণ মানুষের রোগ মুক্তি ঘটাতে পাশ্চাত্যের উন্নত চিকিৎসার প্রয়োগ করতে সক্ষম হন। ক্ষয়েরটা দেখো, লিখবে প্রশিক্ষণ। পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রশিক্ষণের জন্য 14 থেকে 20 বছর বয়সী 100 জন ছাত্রের ভর্তি পরীক্ষা নেওয়ার পর নির্বাচিত 49 জন ছাত্রকে নিয়ে মেডিকেল কলেজের প্রথম ক্লাস শুরু হয়। পরবর্তী পার্ট দেখে নাও। গ নম্বর পয়েন্ট লিখবে, বিখ্যাত ডাক্তার তৈরি। কলকাতা মেডিকেল কলেজের হাত ধরে ভারতের অনেক খ্যাতনামা বিখ্যাত ডাক্তার তৈরি হয়েছে। উদাহরণস্বরূপ উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত প্রমুখ। তারপর দেখো নবযুগের দিশা সৃষ্টি। কলিকাতা মেডিকেল কলেজ এদেশের চিকিৎসা বিদ্যায় নবযুগের দিশা প্রদান করেছিল। এই প্রতিষ্ঠান থেকে ডাক্তারি পাশ করে বহু ছাত্রছাত্রী পরবর্তী জীবনে সুনাম অর্জন করেন। তারপর দেখো মূল্যায়নটা কি লিখবে, কলকাতা মেডিকেল কলেজ ছিল এশিয়া মহাদেশের দ্বিতীয় কলেজ। এই কলেজের প্রথম ব্যাচে পাশ করা উমেশ চন্দ্র শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত প্রমুখ ডাক্তারদের ঢাকা, মুর্শিদাবাদ, পাটনা প্রভৃতি স্থানের হাসপাতালের কাজে নিযুক্ত করা হয়। এভাবে এই কলেজ ভারতের চিকিৎসা বিদ্যার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলে। এবারে আমরা আসবো 11 নম্বর প্রশ্ন। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো, অথবা টিকা লেখো হুতুম প্যাঁচার নকশা। তো প্রথমে তোমরা ভূমিকাতে আসবে, সেখানে কি লিখবে, 19 শতকে বাংলা
সাহিত্যের যে সকল গ্রন্থ থেকে তৎকালীন বাংলার সমাজ ব্যবস্থার কথা জানা যায়, কালীপ্রসন্ন সিংহের লেখা হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি তার মধ্যে অন্যতম। হুতুম প্যাঁচা ছদ্মনামে ব্যঙ্গ বিদ্রূপের কষাঘাতে কলকাতার বাবু সমাজের জীবন্ত প্রতিচ্ছবি, উৎসব অনুষ্ঠান, সামাজিক কুপ্রথা চলিত ভাষায় ও হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি তুলে ধরেছেন। তারপর দেখো কয়েকটা লিখবে বাঙালির উৎসব প্রিয়তা। এই নকশা সাহিত্য থেকে জানা যায় যে যে সময় উৎসব প্রিয় বাঙালি 12 মাসে 13 পার্বণে অভ্যস্ত ছিল, যেমন গাজন, চড়ক, বারোয়ারি দুর্গাপুজো, মহেশের স্নান যাত্রা ইত্যাদি। পরবর্তী খ নম্বরে দেখো সমাজের বিভিন্ন দিক। সে সময়কার বাঙালি হিন্দু সমাজের কিছু খণ্ডচিত্র খুঁজে পাওয়া যায় এই সাহিত্যে। সেগুলি হলো বাঙালির হুজুগে স্বভাব, ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় ভণ্ডামি, বিভিন্ন ধর্মীয় আচার বিচার প্রভৃতি। এছাড়া সে সময় বাঙালি সমাজে যে গণিকাবৃত্তি ও ব্যভিচারের চল ছিল তা জানা যায় এই গ্রন্থ থেকে। পরবর্তী গ নম্বরটা দেখো সামাজিক ব্যাধি। সে সময় বাঙালি হিন্দু সমাজ সামাজিক ব্যাধির শিকার ছিল তা জানা যায় এই নকশা সাহিত্যে। পরবর্তী পাঠ দেখে নাও বাবু কালচার। হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে তৎকালীন ইংরেজি জানা বাবুদের জীবনযাত্রা, মধ্যবিত্ত মানসিকতা এবং সমাজের অবক্ষয় সমালোচনামূলক দৃষ্টিতে তুলে ধরা হয়েছে। পরবর্তী দেখো কৌতুক রস। গ্রন্থটিতে সমাজের শৈথিল্য, চরিত্রহীনতা ও অন্ধকার দিকগুলি কৌতুক রসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মূল্যায়ন কি? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি 19 শতকের কলকাতার এক বাস্তব ও বিশ্বস্ত দলিল। চলিত ভাষায় বাঙালির চারিত্রিক অধোগতিকে তীব্র ও শানিত ভাষায় আক্রমণ করে তাকে সঠিক পথে আনতে প্রয়াসী হয়েছেন। আশা করি বুঝতে পারলে। 12 নম্বর প্রশ্ন দেখো, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। উত্তরে কি লিখবে? ভূমিকা দিয়ে লিখবে বাংলাদেশে নারী শিক্ষার বিস্তারে যে সকল মনীষী নিরলস প্রয়াস চালিয়েছিলেন, ঈশ্বরচন্দ্র, সমাজ সংস্কারক বিদ্যাসাগর তাদের মধ্যে স্মরণীয়। ইতিপূর্বে খ্রিস্টান মিশনারি ও কিছু উদার ইংরেজের ব্যক্তিগত উদ্যোগে নারী শিক্ষার সূচনা হলেও বিদ্যাসাগরই ছিলেন বাংলা তথা ভারতে নারী শিক্ষার বিস্তারের পথিকৃৎ। এর পরবর্তী হেডিং করবে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। প্রথমে লিখবে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। ব্রিটিশ সরকারের আইন সচিব জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন ও বিদ্যাসাগর উদ্যোগী হয়ে কলকাতায় 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগর এই বিদ্যালয়ের সচিবও ছিলেন। এটি ভারতের প্রথম বালিকা বিদ্যালয়, যার বর্তমান নাম বেথুন স্কুল। ক্ষয়েরটা হচ্ছে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা। বিদ্যাসাগর তার নিজের জন্মস্থান মেদিনীপুরের বীরসিংহ গ্রামে মা ভগবতী দেবীর পুণ্য স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠা করেন ভগবতী বিদ্যালয় 1890। গয়টা দেখো মেট্রোপলিটন ইনস্টিটিউশনস স্থাপন। বিদ্যাসাগর নিজ উদ্যোগে ও খরচে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনস স্থাপন করেন, যার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। ঘয়েরটা দেখো সচেতনতা বৃদ্ধি। নারী শিক্ষা বিষয়ে সচেতনতার জন্য বিদ্যাসাগর জেলায় জেলায় স্ত্রী শিক্ষা সম্মেলনী গড়ে তোলেন। পত্র পত্রিকাতেও তিনি লেখালেখি শুরু করেন। ঠিক আছে, এর পরবর্তী পাঠ দেখে নাও অর্থানুকূল্য। বালিকা বিদ্যালয়গুলিতে যাতে সরকার অর্থ সাহায্য করে তার চেষ্টা বিদ্যাসাগর করেছিলেন, এমনকি নিজেও ব্যক্তিগত অর্থানুকূল্যে বিদ্যালয় স্থাপন করেন। পরবর্তী দেখো মূল্যায়ন। নারীকে শিক্ষিত করে সম্মানের আসনে স্থাপনের জন্য, সামাজিক কুসংস্কার থেকে তাদের মুক্ত করার জন্য বিদ্যাসাগর চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। রবীন্দ্রনাথ বলেছেন, বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমিকে মানুষ করিবার ভার দিয়াছিলেন। তিনিই ছিলেন বাংলার নবজাগরণের এক উজ্জ্বল পথিকৃৎ। 13 নম্বর প্রশ্ন দেখো বা এর পরবর্তী প্রশ্ন, নীল দর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুট হয়েছে? উত্তরে বা ভূমিকা থেকে লিখবে নীল দর্পণ নাটকের মাধ্যমে 19বিংশ শতাব্দীর সমাজ জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে। বিশেষত নীলচাষ ও নীলকর সাহেবদের অত্যাচার, বাংলার সমাজ জীবনে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল, নীল দর্পণ নাটকে তার মর্মান্তিক বর্ণনা ফুটে উঠেছে। এরপরে তোমরা হেডিং করবে নীল দর্পণ নাটকের সমকালীন চিত্রের প্রতিফলন। নীল চাষীদের দুর্দশা।
নীল চাষ বাংলার আকাশে এক ঘনান্ধকার মেঘের সমাবেশ ঘটিয়েছিল। নীল চাষে জর্জরিত, অত্যাচারিত, নিপীড়িত নীল কৃষকদের একটি দলিল ছিল নীল দর্পণ। পরবর্তী দেখো নীলকরদের অত্যাচার। এই নাটকে সাধারণ প্রজাদের উপর নীলকর সাহেবদের অত্যাচার ও লুঠতরাজ, গৃহদাহ, নরহত্যা ও নীল চাষীদের স্ত্রী ও কন্যা অপহরণের বিবরণ পাওয়া যায়। পরবর্তী গ নম্বর প্রশ্ন দেখো সামাজিক আলোড়ন। নীল দর্পণ নাটকটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার সমাজে এক আলোড়ন পড়ে যায়। কলকাতার গ্রেট ন্যাশনাল থিয়েটারে অভিনীত এই নাটকের দৃশ্য দেখতে রেগেশের সাহেবের ভূমিকায় অভিনয়রত অর্ধেন্দু শেখর মুস্তাফিকে বিদ্যাসাগর পায়ের জুতো ছুঁড়ে মারেন। তারপর দেখো জাতীয়তাবাদ সৃষ্টি। নাটকটি অভিনীত হলে এবং লংয়ের জরিমানা হলে সমগ্র সমাজ তোলপাড় হয়ে যায়, আর এসবের মধ্য দিয়ে জাতীয়তাবাদ বিকশিত হতে থাকে। পরবর্তী পাঠ দেখো মূল্যায়ন। 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি প্রকাশিত হলে সাধারণ ও মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর মধ্যে ইংরেজ বিরোধী মানসিকতা তৈরি হয় এবং তারা চাষীদের প্রতি সহানুভূতিশীল হয়। ইংরেজিতে অনুবাদের ফলে দেশ বিদেশে নীলকরদের অত্যাচারের কথা ছড়িয়ে পড়ে। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন। পরবর্তী প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটে? উত্তর, ভূমিকা। লিখবে এখানে দেখো 19বিংশ শতাব্দীতে বাংলা থেকে প্রকাশিত যেসব পত্রপত্রিকা সমকালীন সমাজের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটেছে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলো হিন্দু পেট্রিয়ট পত্রিকা। এরপরে লিখবে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বাংলার সমকালীন সমাজের প্রতিফলন। কয়েকটা লিখবে দরিদ্র কৃষক মজুদদের দুর্দশা। মজুম হবে না, এটা মজুদদের হবে। দরিদ্র কৃষক মজুদদের উপর ইংরেজ এবং জমিদারদের মাত্রাতিরিক্ত শোষণ ও নির্মম নির্যাতন এবং তৎপ্রসূত দরিদ্র কৃষক মজুদদের বা মজুদ হবে না, এটা মজুর হবে, দুর্দশার চিত্র এই পত্রিকার ফুটে উঠেছিল। কয়েকটা দেখো ব্রিটিশ শাসন নীতির বিরোধিতা। এই পত্রিকা 1857 খ্রিস্টাব্দ পরবর্তী ব্রিটিশ সরকারের ভারত শাসন নীতি এবং সরকারের আমদানি রপ্তানি নীতির তীব্র বিরোধিতা করেছিল। গয়েরটা দেখো নীলকর সাহেবদের বিরোধিতা। 1850-এর দশকে বাংলার নীল চাষীদের উপর নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে এই পত্রিকা সরব হয়ে উঠেছিল, ফলে ভারতীয় জনমানসে সরকার বিরোধী ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। এরপরে ঘয়েরটা দেখো আদিবাসী বিদ্রোহ। হিন্দু পেট্রিয়ট পত্রিকার মতে আদিবাসী সমাজে জোর করে সাঁওতালদের বেগার খাটানো, অতিরিক্ত খাজনার দাবি ও অর্থনৈতিক শোষণই ছিল সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ। তারপর দেখো মধ্যবিত্ত সম্প্রদায়ের অবস্থা। 19 শতকে খাদ্যশস্যের বদলে অর্থকারী ফসল যেমন পাট, তুলা, তৈলবীজ চাষ ও তা বিদেশে রপ্তানির কারণে কৃষি পণ্য খাদ্যশস্যের দাম বৃদ্ধি পেলে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। তারপর দেখো বেকারত্ব বৃদ্ধি। এই পত্রিকায় বলা হয় যে শিক্ষিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। কৃষি ও বাণিজ্য ছাড়া শিক্ষিতদের সামনে আর কোনো বিকল্প জীবিকার ব্যবস্থা নেই। পরবর্তী পাঠটা দেখে নাও। এখানে মূল্যায়নে লিখবে সমাজ জীবনের প্রতিফলনে জাতীয়তাবাদের প্রচারে দেশাত্মবোধের জাগরণে হিন্দু পেট্রিয়টের বলিষ্ঠ অনমনীয় ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। আজকের লাস্ট কোশ্চেনটা দেখে নাও। 15 নম্বর প্রশ্ন, 19 শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের অবদান আলোচনা কর। ভূমিকা, ভারতের নারী শিক্ষা বিস্তারে অত্যন্ত একটি চিরস্মরণীয় নাম হলো ড্রিঙ্ক ওয়াটার বেথুন। তিনি বিদেশি হয়েও ভারতীয় নারী শিক্ষার বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। হেডিং দেবে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের অবদান। ক নম্বর পয়েন্ট লিখবে স্ত্রী শিক্ষা বিস্তার। এদেশে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে নারী শিক্ষার অগ্রগতির জন্য তিনি অনেকগুলি শিক্ষার প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি নিজ অর্থ ব্যয়ে নারী শিক্ষা বিষয়ে বিভিন্ন পুস্তিকা ছেপে তা বন্টনের ব্যবস্থা করেন। বেথুন স্কুল। বেথুন সাহেব কলকাতায় 1849 খ্রিস্টাব্দে নেটিভ ফিমেল স্কুল স্থাপন করেন, যা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। গয়েটা দেখো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। বেথুন কলেজ তারই উদ্যোগে গড়ে ওঠে। এছাড়া ফিমেল জুভেনাইল সোসাইটি, কলকাতা পাবলিক লাইব্রেরি ও বঙ্গভাষা অনুবাদক সমাজ গঠনে তার ভূমিকা আছে। ঘয়েরটা দেখো শিক্ষার মাধ্যম। ব্রিটন গ্রাম বাংলায় শিক্ষা বিস্তারের জন্য বাংলা ভাষার প্রসারের উপরেই গুরুত্ব দেন। তার পরবর্তী দেখো অর্থব্যয়। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি বহু অর্থব্যয় করেছিলেন।
বেথনি স্কুলটির জন্য তিনি তার সমস্ত সম্পত্তি উইল করে দেন। তার পরবর্তী দেখো মূল্যায়ন। উপরিলিখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতের নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ভারতপ্রেমী ও শিক্ষাদরদী বেথন সাহেবের অবদান ছিল চিরস্মরণীয়। বেথন সাহেব স্ত্রী শিক্ষার বিস্তারকে ভারতীয়দের অগ্রগতির স্বার্থে অবশ্য পালনীয় কর্তব্য বলে অভিহিত করেছিলেন। তো বন্ধুরা আমি আর পড়ছি না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। তোমরা ঠিক এরকম ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পয়েন্ট ভিত্তিক পেয়ে যাবে, ঠিক আছে, যেটা তোমার নাম্বার তুলতে কিন্তু খুব সুবিধা হবে, তুমি পরীক্ষায় কিন্তু একটা ভালো নাম্বার পেতে হবে। 16 নম্বর প্রশ্ন দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলার সামাজিক জীবন কিভাবে ফুটে উঠেছে, এর উত্তরগুলো দেখে নাও। তোমরা এরকম ভাবে, আমি আর পড়ে দিচ্ছি না, দেখো তোমরা সবটাই কিন্তু এরকম ভাবে পয়েন্ট ভিত্তিক কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তোমরা এরকম ভাবে সবটাই পয়েন্ট ভিত্তিক পেয়ে যাবে। 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। এরকম ভাবে তোমরা কিন্তু সমস্ত এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে, সুতরাং চাপ নেই। যারা পিডিএফ গুলো নিতে চাইছো, উপরে দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। 4টে সাবজেক্ট বললাম 239 টাকা, আর একটা সাবজেক্ট নিলে কিন্তু 59 বা 59 টাকা। তোমরা সবটা এরকম পেয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো, এরকম ভাবে পাবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান। তো বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি এখানে ইনক্লুড করে রেখেছি, যদি তোমরা এগুলো করে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবে। এরপর দেখো 19 দাগের প্রশ্ন। 19 দাগে কি বলা হচ্ছে, নববঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো, অথবা সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজি ও ইয়ং বেঙ্গলের আন্দোলনের ভূমিকা আলোচনা করো। তো যেহেতু সবটাই পড়ানো মুশকিল হয়ে যাচ্ছে, আজকে আমি জাস্ট কোশ্চেনগুলো দেখিয়ে দিই, এরকম ভাবে সবটাই তোমরা পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে। জাস্ট দেখে নাও, পজ করে করে লিখে নেবে, ঠিক আছে। আবার যখন পড়াবো তখন এগুলো বলে দেব। আজকে যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। মূল্যায়ন এরকম ভাবে লিখবে। তারপর দেখো, নব্যবঙ্গীয় আন্দোলন কেন ব্যর্থ হয়, ঠিক আছে, এই প্রশ্নটা লিখবে সুন্দর করে। এরকম ভাবে পয়েন্ট ভিত্তিক দেখো সবটাই প্রশ্নের উত্তর আছে। এখানে দেখো 21 নম্বর প্রশ্ন তোমরা পাবে, ধর্ম সংস্কারে রামকৃষ্ণের মতাদর্শ ব্যাখ্যা করো, অথবা শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় সাধনের আদর্শগুলি ব্যাখ্যা করো, ঠিক আছে। তো এখানেও তোমরা পয়েন্ট ওয়াইজ সবটাই পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নেই। এইগুলো লিখলে কিন্তু আশা করি এর বাইরে কিছু লেখার প্রয়োজন পড়বে না, জাস্ট এগুলোই পড়ে যাও, আর কিচ্ছু করতে হবে না। তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ।